এদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে মহাকাব্যিক এক অধ্যায়ের ইতি টেনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হলো তার জন্ম শহর মাশহাদের মাটিতে। ইরান ইরাকের 5টি শহর মিলিয়ে প্রায় 1.5 কোটি মানুষের অশ্রুসজল শ্রদ্ধা, হাহাকার আর মাতমের মধ্য দিয়ে বিদায় দেয়া হলো ইরানের এই মহান নেতাকে। তার এই অন্তিম বিদায়ে মধ্যপ্রাচ্যের সংকট কোন দিকে যাচ্ছে? আরও আগ্রাসী হয়ে উঠবে কি ইরান, নাকি সমঝোতায় ভারসাম্যের নীতি বাস্তবায়নের পথে এগোবেন ইরানের নেতারা? মুসলিম বিশ্বের আপসহীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্মশহর মাশহাদের মাটি আজ এক আশ্চর্য নীরবতায় ঢাকা। যে শহরে জন্ম নিয়েছিলেন খামেনি, 87 বছরের ঝড়ো ও ঘটনাবহুল জীবন শেষে সেই মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ হত্যার শিকার হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ট্রাম্প নেতানিয়াহুর নৃশংস আগ্রাসন থেকে রেহাই পায়নি খামেনির 14 মাসের নাতনিও। যুদ্ধের তীব্রতা ও টানটান উত্তেজনার কারণে মাসের পর মাস পিছিয়ে যায় দাফনের কার্যক্রম। অবশেষে গত সপ্তাহে শুরু হয় খামেনির জন্য 6 দিনের রাষ্ট্রীয় শোক। তার দাফনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল মধ্যপ্রাচ্যের এক মহাকাব্যিক জীবনের। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রথম 3 দিন রাখা হয় খামেনির কফিন। তাকে শ্রদ্ধা জানাতে সেখানে ঢল নামে লাখো মানুষের। এরপর কোম হয়ে খামেনির কফিন পৌঁছায় শিয়াদের 2 পবিত্রতম শহর ইরাকের নাজাফ ও কারবালায়। মাশহাদের সন্তান খামেনিকে শেষ বিদায় জানাতে ইরান ইরাকের শহরগুলো রূপ নেয় শোকের মঞ্চে। এমন শোকের জনসমুদ্র আগে কখনো দেখেনি বিশ্ব। লাখ লাখ মানুষ চেষ্টা করেছেন খামেনির কফিন স্পর্শ করার। কালো আর লাল পতাকায় লেখা হয়েছে প্রতিশোধের স্লোগান। পশ্চিমা গণমাধ্যম এই বিশাল জনস্রোতকে সাজানো নাটক বলে প্রচার করলেও বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন। 60 দিনের যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইরানে হামলা শুরু করেছে আমেরিকা। শোকাচ্ছন্ন একটি জাতিকে শান্তিতে শোক পালনও করতে দিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেও ভয় আর তীব্র গরম উপেক্ষা করে প্রিয় নেতাকে বিদায় জানাতে ছুটে এসেছে সাধারণ মানুষ। যারা খামেনির সব নীতি পছন্দ করত না, এসেছে তারাও। কারণ খামেনি দাঁড়িয়েছিলেন বিদেশি শক্তির আগ্রাসনের বিরুদ্ধে। দীর্ঘ 36 বছরের শাসনামলে শত চাপ ও বাধার মুখেও মাথা নত করেননি পশ্চিমা শক্তির কাছে। নিজ দেশের মানুষের চোখে তিনি মহানায়ক ছিলেন নাকি ভিলেন, সেই বিচারের দায় কেবল ইরানিদের। আমেরিকা কিংবা অন্য কারো অধিকার নেই আরেকটি স্বাধীন দেশে নাক গলানোর। 1939 সালে ইরানের মাশহাদে জন্ম নেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম দীর্ঘমেয়াদী ও প্রভাবশালী রাষ্ট্রনায়ক। 1979 সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান রূপকার আয়াতুল্লাহ খোমেনির বিশ্বস্ত সহযোগী ছিলেন তিনি। খোমেনির মৃত্যুর পর 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। এরপর দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন দেশটির রাজনীতি, সামরিক বাহিনী ও পররাষ্ট্রনীতির একচ্ছত্র নিয়ন্ত্রক। পশ্চিমাদের লাগাতার নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের মুখেও তিনি ইরানকে গড়ে তুলেছেন আঞ্চলিক পরাশক্তি হিসেবে। খামেনির বর্ণাঢ্য জীবন সমাপ্তির মধ্য দিয়ে অনেকটাই বদলে যাবে বর্তমান ইরানের চিত্র। ছেলে মুজতবা খামেনি বসেছেন দেশের নতুন সর্বোচ্চ নেতার আসনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ায় প্রায় ভেস্তে গেছে মধ্যপ্রাচ্যে শান্তির আশু সম্ভাবনা। তবে জীবনের সমস্ত হিসাব নিকাশ পেছনে ফেলে নিজ জন্মশহর মাশহাদে সমাহিত হলেন ইরানের দীর্ঘ ইতিহাসের মহানায়ক আয়াতুল্লাহ আলী খামেনি। ফিলিস্তিনিদের ওপর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম স্পেনকে একঘরে করার চেষ্টায় নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অভিলাষ বাস্তবায়নের কারসাজিতে হাতছানি দিচ্ছে নয়া বাণিজ্য যুদ্ধ। তীব্র ক্ষোভ ঝাড়তে স্পেনকে ন্যাটোর ভয়াবহ অংশীদার বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। একে পাত্তা না দিয়ে স্পেন জানিয়ে দিয়েছে এতে বিন্দুমাত্র বিচলিত নয় মাদ্রিদ। স্পেনের ওপর এত আক্রোশ কেন? পুরনো কোনো শত্রুতার শোধ নিচ্ছেন কি ট্রাম্প? ফিলিস্তিন সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে স্পেনের স্বাধীন অবস্থান একেবারেই মেনে নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান, ট্রাম্পের বোর্ড অব পিস বর্জন ও মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা ট্রাম্পের চোখে দেশটিকে রাতারাতি শত্রু বানিয়ে ছেড়েছে। আর তারই খেসারত হিসেবে এবার স্পেনের সাথে বাণিজ্যিক সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ট্রাম্প। ন্যাটোতে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগ তুলে স্পেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছেন তিনি। 8 জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, স্পেন একটি ব্যর্থ দেশ, ন্যাটোতে তারা একটি ভয়াবহ অংশীদার, তারা অংশগ্রহণ করে না, অর্থও দেয় না, আমি স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ট্রাম্প আরও নির্দেশ দেন, অনুগ্রহ করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, এমনকি সেখানে ভ্রমণও বন্ধ করুন, তাদের সঙ্গে কথা
কথাও বলবেন না। এ সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ট্রাম্পের সঙ্গে ছিলেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। তবে ট্রাম্পের এই হুমকিতে খুব একটা বিচলিত নন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ন্যাটো সম্মেলনে দেওয়া নিজ বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। আমাদের সম্পর্ক ইতিবাচক। স্পেন এমন একটি দেশ যারা সব দেশের সাথেই সবচেয়ে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করে। দশকের পর দশক ধরে স্পেন ও যুক্তরাষ্ট্রে ক্ষমতায় থাকা বিভিন্ন সরকার রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে গিয়ে এই সম্পর্ক টিকিয়ে রেখেছে। আর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের বিষয়ে এর আগেও আমি অনেকবার কথা বলেছি। এ ধরনের সমালোচনা নতুন কিছু নয়। স্পেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরোধের সূত্রপাত হয় গত বছরের ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে। ন্যাটোর নতুন লক্ষ্য অনুযায়ী 2035 সালের মধ্যে সদস্য দেশগুলোকে তাদের জিডিপির 5% প্রতিরক্ষা খাতে খরচ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের চাপে ন্যাটোর সব সদস্য দেশ এ প্রস্তাবে রাজি হলেও একমাত্র স্পেন তা মানতে অস্বীকৃতি জানায়। মাদ্রিদের এই অবস্থানে ক্ষুব্ধ হয় ওয়াশিংটন। এরপর থেকে স্পেনের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে স্পেনের দূরত্বের আরেকটি বড় কারণ ইরান যুদ্ধ। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার তীব্র সমালোচনা করেছিলেন স্পেনের প্রধানমন্ত্রী। সে সময় ইরানের বিরুদ্ধে অভিযানে স্পেনের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিল মাদ্রিদ। এছাড়া গাজা পুনর্গঠনের জন্য ট্রাম্পের বোর্ড অব পিসে যোগদানের আমন্ত্রণ যারা সরাসরি প্রত্যাখ্যান করেছিল তাদের মধ্যে স্পেন অন্যতম। দেশটির এসব সিদ্ধান্ত ট্রাম্পের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। ট্রাম্প যেখানে আন্তর্জাতিক রাজনীতিতে নিজের একক আধিপত্য ও শর্ত চাপিয়ে দিতে চান, সেখানে স্পেন নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং মানবিক অবস্থান ধরে রাখতে চাইছে, যার ফলে ট্রাম্পের সরাসরি টার্গেটে পরিণত হয়েছে স্পেনের বর্তমান বামপন্থী সমাজতান্ত্রিক জোট সরকার। বানের পানিতে এভাবেই কিলবিল করছে, ভেসে বেড়াচ্ছে নানা জাতের শত শত সাপ। এগুলো ঢুকে পড়ছে বন্যায় গৃহবন্দী মানুষের বাসা বাড়িতেও। কোথাও আবার ফনা তুলে ছোবল দেওয়ার অপেক্ষায় সাপের চরম বিষধর জাত, যা সাধারণ মানুষের পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। বন্যার দুর্ভোগ থেকে পরিবার পরিজনকে সুরক্ষিত করার কঠিন লড়াইকে অদ্ভুত এক জটিলতার মুখে ফেলেছে এই পরিস্থিতি। ভয়ে গা শিওরে ওঠা, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা অনুভূতি দেয়া এই দৃশ্যগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এত গুরুতর পরিস্থিতিতে কি ব্যবস্থা নিল স্থানীয় প্রশাসন? সাপের ছোবলে কারো প্রাণহানি হয়েছে। ব্যাপক সাড়া ফেলা ঘটনাটি দক্ষিণ চীনের গুয়াংশি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংজৌ শহরের। স্থানীয় প্রশাসন জানিয়েছে বন্যায় একটি খামার থেকে বেরিয়ে গেছে প্রায় 900-র মতো সাপ। বেশিরভাগ জলজ সাপ হলেও কিছু বিষধর কোবরা রয়েছে। সাপের ছোবলে আপাতত মৃত্যুর খবর না থাকলেও আহতের ঘটনা ঘটে। এখানেই শেষ নয়। টাইফুন মেসাকের প্রভাবে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢালে চীনের লিউলান জলাধারের বাঁধে ফাটলের কারণে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন হাজারো মানুষ। স্কুলে আটকে পড়া শিক্ষার্থী আর শিক্ষকদের সরিয়ে নেন উদ্ধারকর্মীরা। প্রকৃতির চরম বিরূপ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় চলছে খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ বিতরণ। সড়ক ও সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক গ্রাম। ওই এলাকাগুলোয় ড্রোন দিয়ে খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার তৎপরতা শুরু হয়েছে। পাশাপাশি চলছে অবকাঠামো পুনর্গঠনের কাজ। প্রতিবেশী দেশ ভারতেও চলছে মৌসুমী বৃষ্টির তাণ্ডব। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ড আর কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ভূমিধস ও আকস্মিক বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মহাসড়কগুলো। উত্তরের পাহাড়ি শহর ডোডাতে অনেক যানবাহন চাপা পড়েছে কাদা, বরফ ও পানির নিচে। এতে চরম বিপাকে পড়েছেন মহারাষ্ট্রে যাওয়া পর্যটকরা। মৌসুমী বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় উপড়ে গেছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। উত্তরাঞ্চলে আটকা পড়েছে শত শত পর্যটক। গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার স্থবির হয়ে পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। কেরালার ওয়েনারে নির্মাণাধীন টানেল ধসে প্রাণহানি হয়েছে অন্তত 5 জন নির্মাণ শ্রমিকের। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ভোর 5টার দিকে আমরা সবাই যখন মন্দিরে স্নান করতে যাচ্ছিলাম, তখন দেখলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখানে 1.5 ঘন্টা ধরে আটকে আছি। ভারী বৃষ্টির কারণে এখানে ভূমিধস হয়েছে। তারা সেটি পরিষ্কার করার কাজ করছে বলে আমাদের আটকে রেখেছে। চীন ও ভারতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চললেও ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এশিয়া জুড়ে খারাপ আবহাওয়া এতটা তীব্র হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবের দিকে ইঙ্গিত করেছেন আবহাওয়াবিদরা।